স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। আগামীকাল লন্ডনে মুখোমুখি হতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অস্থিরতার এই সময়ে এমন একটি বৈঠককে ঘিরে দারুণ আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর দেশের রাজনীতিতে যুক্ত করেছে নতুন মাত্রা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসছেন তিনি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুজনের বহু প্রতীক্ষিত এই বৈঠক ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। দেশ বিদেশ জুড়েই এখন এটি হট টপিক। শুক্রবার সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে সকাল ৯টা থেকে ২ ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে। লন্ডনে থাকা প্রবাসী বাংলাদেশিদের মতে এই আলোচনার মাধ্যমেই হয়তো বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। তাদের এই দুজনের বৈঠকের ফলে নির্বাচন নিয়ে যে সমস্যা অন্তর্বর্তী সরকার ও বিএনপি, সেই সমস্যা আশা করি কেটে আসবে। বৈঠকের মাধ্যমে অনেক কিছু সমাধান হবে। বৈঠক নিয়ে শুধু সাধারণ প্রবাসীরাই নয়, আশাবাদী রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দও। তাদের মতে নির্বাচন নিয়ে সংকট মোকাবেলায় এটি হতে পারে একটি ঐতিহাসিক মুহূর্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা সারা বাংলাদেশের জাতি একটা ইতিবাচকভাবে এই বিষয়টা দেখছে। একটা মর্যাদাপূর্ণ বা একটা সমঝোতাপূর্ণ অবস্থায় যেন উপনীত হয়, একটা সিদ্ধান্ত নিয়ে আসে। সংকট থেকে উদ্ধার হতে হলে আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান সাহেবের মধ্যে আলোচনার মাধ্যমে সেটার দ্বার উন্মুক্ত হবে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে ব্যস্ত সময় পার করছেন ডক্টর ইউনূস। তবে তারেক রহমানের সঙ্গে এই বৈঠক ঘিরেই জমেছে আলোচনা। প্রবাসী বাংলাদেশিদের চোখে এই সাক্ষাৎ শুধুই রাজনৈতিক অংশ নয়, এর মাধ্যমে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলেই আশাবাদী তারা। কাজী তানভীর আহমেদ, ডিবিসি নিউজ, লন্ডন। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, রেল স্টেশনে রাজধানীতে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, তাদের অভিজ্ঞতাও জানাবেন। দেখুন সাথী, সকাল থেকে আমরা কমলাপুর স্টেশনে অবস্থান করছি। আমরা দেখছি বেশ কিছু ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময়ে, কিন্তু কিছুক্ষণ আগে কিশোরগঞ্জগামী যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি, সেটি প্রায় আধা ঘন্টারও বেশি সময় বিলম্বে ছেড়েছে। সেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছুক্ষণ আগে গেছে। আর আপনি এখন এই মুহূর্তে যে ট্রেনটি দেখছেন 3 নম্বর প্ল্যাটফর্মে, সেই ট্রেনটি উপবন এক্সপ্রেস, জয়ন্তী উপবন এক্সপ্রেস, সেটি যাবে সিলেটের দিকে। সেটি ছাড়বে এখন থেকে আর কয়েক মিনিট পরে। আপনি দেখতে পাচ্ছেন যাত্রীরা ভিতরে অপেক্ষা করছেন। আর যেমনটি বলছিলেন যে যাত্রীর চাপ, আমরা দেখছি যে বেশ যাত্রীরা ঢাকায় ফিরছে, কিন্তু এসব যাত্রী যে শুধু ঢাকায় কর্মস্থল না, যারা যাচ্ছে তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা সিলেটে যাচ্ছে, যেমন সিলেটে যাদের কর্মস্থল তারা কিন্তু সিলেটের দিকে যাচ্ছেন, মানে কর্মস্থলের দিকে যাচ্ছেন। তারা ঢাকার বিভিন্ন জেলা থেকে তারা ঢাকায় এসছেন ট্রেনে করে। আপনি জানেন যে স্বস্তি যাত্রা ট্রেন, যার কারণে তার ট্রেনটিকে বেছে নেন এবং ট্রেনে তারা যাতায়াত করেন। এই বিষয়টি আমরা দেখেছি। আর একটি বিষয় জানিয়ে রাখি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে করে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল যে ট্রেনের ভিতরে অন্তত যেন স্বাস্থ্য সচেতনতা থাকে, মানুষের যে নিরাপদ দূরত্বে যে দাঁড়িয়ে থাকা, সেটি দেখছি যে আমরা সিট বসেই যাচ্ছে এবং মাস্ক পরার বিষয়টি যেটি বাধ্যতামূলক করা হয়েছিল, বলা হয়েছিল, কিন্তু আমরা দেখছি যে অধিকাংশ যাত্রীর মুখে কিন্তু সেই মাস্ক নেই। তাদের সাথে কথা বলছে, তারা বলছে যে আসলে তারা বিষয়টি সচেতন আছেন, কিন্তু ভিতরে অনেকগুলো ফ্যান নষ্ট আছে, যেটা কর্তৃপক্ষ হয়তো দেখেননি, যে গরম লাগছে তাদের কাছে আছে, কিন্তু তারা হয়তো পরে পড়বেন, সেই বিষয়টি তারা বলছেন। আর এমনিতে ট্রেনের আমি কিশোরগঞ্জ এক্সপ্রেসগামী যে ট্রেনটি, সেটারও অনেকগুলো ফ্যান নষ্ট ছিল, সেই অভিযোগটা আমরা করেছি। কিছুক্ষণ পরে আপনার স্টেশন যে মাস্টার আছে তার কাছে আমরা যাব, জানতে চাইবো যে আসলে 2টি ট্রেন বিলম্বে গেছে, কিছু ফ্যান নষ্ট, তারা ঈদ উপলক্ষে যে সার্ভিসটা দেওয়ার কথা ছিল সেটি কেন পুরোপুরি হয়নি, সেটি আমরা হয়তো জানতে চাইবো। এছাড়া আমরা সড়ক পথেও আমরা খবর রাখছিলাম। সড়ক পথে আসলে যে পরিমাণ যানজট কেটে তারা ঢাকার বাইরে বাসে করে ফিরেছিলেন, কিন্তু যারা ঢাকায় ফিরছেন তাদের সেই পরিমাণ এখন সেই সমস্যাটি নেই। তারা বলছে তার স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পারছেন। তো আমরা দেখছি যে ঈদের আরও বেশ কয়েকদিন বাকি, ছুটি আরও বাকি আছে, কিন্তু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান 22 তারিখের পরে খুলবে, যার কারণে হাতে আরও কয়েকদিন সময় আছে, যে কারণে হয়তো তারা ফিরছেন। আর সামনে যে 2 দিন শুক্র শনিবার রয়েছে, তখন হয়তো মানুষের চাপটা আরও বাড়বে বলে আমরা মনে করছি। তো জান্নাত সাথী, কমলাপুর স্টেশন থেকে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর।
ধন্যবাদ বিজন। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সমস্যা, সংকট, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আমরা স্থানীয়দের সাথে কথা বলি, এছাড়া কথা শুনি নীতি নির্ধারকদেরও। আমরা আজকে রয়েছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানাম সিটিতে। আমরা জেনে নেব যে আপনাদের এই এলাকাটা একটি পর্যটন এলাকা। এই এলাকায় আপনাদের কি একই রকম রয়েছে? কি কি উন্নয়ন আরো করা উচিত, সংস্কার প্রয়োজন আছে বলে মনে করেন? আসলে আমরা যদি বলি, এটা হচ্ছে প্রাচীনভাবে ঐতিহ্যগতভাবে এখানে অনেক ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে। আপনারা জানেন ঈশা খানের এখানে ওনার মূল কেন্দ্র ছিল, সামরিক এবং প্রশাসনিক সবকিছু মিলিয়ে এই জায়গার প্রথম রাজধানী ছিল বাংলাদেশের, যেটা আপনারা জানেন। তো সবকিছু মিলিয়ে বর্তমানে যে পরিস্থিতি, সেখানে আমরা বেশ কিছু হতাশ হই। যেমন বেশ কিছু কোম্পানি এখানে প্রতিষ্ঠিত হয় যারা গাড়িগুলো চলাচল করে আমাদের আবাসিক যে রাস্তাগুলো সেই ভিতর দিয়ে, যার ফলে দেখা যাচ্ছে যে অনেক সময় এখানে পর্যটনের সময় একটা ভালো গ্যাদারিং সৃষ্টি হয়, যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি আমাদের সাধারণ মানুষ চলাচল যে করবে সেই সময়ও তাদের এই গাড়িগুলোর কারণে, মালামালের গাড়িগুলোর কারণে আমাদের বেশ ভোগান্তিতে পড়তে হয় নিয়মিত। এই জিনিসটার সমস্যার সমাধান দ্রুত করা উচিত। পাশাপাশি যেহেতু এখানে অনেক ঐতিহ্য রয়েছে, ঐতিহ্যগত যে স্থানগুলো রয়েছে সেগুলোর যথাযথ সংরক্ষণ করা উচিত বলে আমরা মনে করি, কিন্তু দেখা যাচ্ছে যে যথাযথ সংরক্ষণ আসলে হচ্ছে না। এছাড়া আমরা দেখতে পাই যে প্রশাসনিক বা স্থানীয় সরকার বা সরকারের উদ্যোগে যারা কাজ করবে তাদের মধ্যে একটা সমন্বয়হীনতার অভাব রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে যে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গা দখলের মধ্যে একটা দখল করে নির্মাণ করে যাচ্ছে, বিভিন্ন অনুমোদন ছাড়াই অনেক কিছু করছে, যার ফলে যে সৌন্দর্য পানামনগরের বা আমাদের সোনারগাঁয়ের সেগুলো নিয়মিতভাবেই ব্যাহত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের কাছ থেকে শুনে নেব যে আপনাদের এই এলাকায় পরিবেশ দূষণ নিয়ে কথা বলছিলেন, যে এখানে কি কি বিঘ্ন ঘটছে পরিবেশ দূষণে এবং এর করণীয় কি রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে সোনারগাঁ আমরা জানি প্রথাগতভাবে ঐতিহ্যগত একটা জায়গা, এবং আপনারা জানেন যে যখন ঈশাখার রাজধানী ছিল, 4টি নদী চারপাশে কিন্তু মেঘনা, ব্রহ্মপুত্র এবং শীতলক্ষা, এই নদীগুলো পরিবেষ্টিত সোনারগাঁও এলাকা। কিন্তু আজকে কালের বিবর্তনে এই যে বিভিন্ন দূষণ হচ্ছে নদীগুলো, বিশেষ করে পানির যে ব্যবহার, আমরা একসময় যে স্বচ্ছ পানি ছিল নদীগুলোতে, খাল বিলগুলো, এই স্বচ্ছ পানিগুলো আজকে কিন্তু একদম কালো রাবের মতো হয়ে যাচ্ছে, যেগুলো ইউজ করার দূরে থাক মানুষের বিভিন্ন রোগ শোক সমস্যায় জর্জরিত হচ্ছে। এর জন্য আমি মনে করি সোনারগাঁয়ের যে আনাচে কানাচে যেভাবে মিল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এবং তাদের পানির যে বন্টন, সুষম পানির যে সিস্টেম, এটা কিন্তু ওনারা করতে ব্যর্থ হচ্ছে। এবং আপনাকে আমরা আরেকজনের সাথে কথা বলবো, একটু জেনে নেব শিক্ষা এবং চিকিৎসায় কি আপনাদের কোনো সমস্যা রয়েছে কিনা এই উপজেলাতে? ধন্যবাদ আপনাকে। আমাদের আপনারা জানেন যে এখানে সোনারগাঁয়ে 50 শয্যা বিশিষ্ট একটি সরকারি হাসপাতাল রয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের প্যাথোলজির জন্য ডাক্তাররা আমাদেরকে বাইরে প্রাইভেট কোনো ক্লিনিকে রেফার করে দিচ্ছে, অথচ তারাই যদি এখানে ভালোভাবে ট্রিটমেন্ট দেয়, সেক্ষেত্রে অনেক আর্থিকভাবে সমস্যা আছে এমন রোগীরাও ভালোভাবে ট্রিটমেন্ট নিতে পারে সরকারি হাসপাতাল থেকে, অথচ আমাদেরকে ছুটতে হয় প্রাইভেট ক্লিনিকে এবং সেখানে অনেক খরচ বহন করতে হয়। শিক্ষা ব্যবস্থাটা নিয়ে একটু জানবো, স্কুল প্রতিষ্ঠানগুলো কি পর্যাপ্ত রয়েছে? আমাদের এখানে কোয়ালিটি এডুকেশন নেই বললেই চলে। এখানে কোনো প্রকারেরই, যার জন্য হচ্ছে আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে ঢাকামুখী হচ্ছে। তো আমি বলবো যে আমাদের সোনারগাঁ প্রাচীন ঐতিহ্যের একটি অংশ হলেও এখানে পর্যাপ্ত শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা নেই। ধন্যবাদ আপনাকে। আমরা দুপুর 2টায় আবারও যুক্ত হব সোনারগাঁয়ের অন্য একটি স্থান থেকে। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। তীব্র গরমে পড়ছে ভারতের রাজধানী দিল্লি। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। শহরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা 40.9 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যদিও আর্দ্রতা বেশি থাকায় হিট ইন্ডেক্সে তাপমাত্রা অনুভূত হচ্ছে 51.9 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে হাঁসফাঁস দিল্লির জনজীবন। শহরটিতে তীব্র তাপপ্রবাহ চলছে বেশ কদিন ধরেই। বুধবার তাপমাত্রা ছিল 40.9 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিল্লিতে সবচেয়ে বেশি গরম আয়ানগরে, সেখানে তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পালাম, রিজ, পিতমপুরা, লোদি রোড, ময়ূরবিহার এবং সফদরজংয়েও তাপমাত্রা ছিল 40 ডিগ্রির ওপরে।
কিন্তু তাপমাত্রা নয়, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হিট ইন্ডেক্স, অর্থাৎ গরমে শরীর কত তাপমাত্রা অনুভব করছে। তাপপ্রবাহের সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে হিট ইন্ডেক্সে তাপমাত্রা পৌঁছেছে 51.9 ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি সামাল দিতে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার পর্যন্ত গরমের তীব্রতা থাকবে দিল্লিতে। এরপর উত্তর পশ্চিম ভারতে ঝড় হতে পারে, যার কারণে দিল্লিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।